আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, তাজা খবরের তাজা আপডেটে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ, বেশ কিছু ভালো আপডেট রয়েছে। কাজেই সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে সকল ইনফরমেশন একসাথে বুঝে নেবেন। দর্শক মনে রাখবেন, আমরা কোনো নিউজ তৈরি করি না, শুধুমাত্র অনুবাদ করি। আর এই নিউজগুলো আমরা সংগ্রহ করি লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, ইতালি, সাইপ্রাস, স্পেন, তুরস্ক বা গ্রিস আন্তর্জাতিক ভেরিফাইড এনজিও সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকে। কাজেই আমাদেরকে সাপোর্ট করতে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে করে এই ধরনের ইনফরমেশন জানার অপেক্ষায় থাকা প্রতিটি মানুষ সকল তথ্য বুঝে নিতে পারে। প্রসঙ্গত, অনেকেই অভিযোগ করছেন যে ২০২৩ সালে লিবিয়া থেকে বা তিউনিসিয়া থেকে অবৈধভাবে কোনো বাংলাদেশি ইউরোপে যাচ্ছে না, বা এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে বর্তমান জর্জা মেলোনির ডানপন্থী সরকার। যারা এই প্রশ্নগুলো করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে গতকাল যে আপডেটটি আমরা প্রকাশ করেছি, আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিন এবং সংক্ষেপে এটিও জেনে নিন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত যে হিসেবটি দেখিয়েছে ইতালীয় সরকার, সেখানে ২৩২ জন বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে, যেটি নিবন্ধনের হিসেব অনুযায়ী। আশা করি যারা এই প্রশ্ন করছেন বা আমাদের নিউজগুলো নিয়ে বলছেন যে এটি মিথ্যে, তারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সেই সাথে অনেকেই প্রশ্ন করছেন যে শরীফের গেমের কি খবর। শরীফের গেমের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলে আমরা যথারীতি আপনাদেরকে জানাবো। চলুন শরীফের একটি ভিডিও ফুটেজ দেখি। এই ভিডিও ফুটেজ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যে লিবিয়াতে তার সাথে যোগাযোগ করতে চায় না, বা লিবিয়াতে অবস্থানরত মানুষ শরীফকে এড়িয়ে চলতে চায়, যেহেতু শরীফের নামে বেশ কিছু অভিযোগ আসে। যে অভিযোগগুলোর রেফারেন্স অনেকটা এরকম: শরীফ সাধারণ মানুষকেও লিবিয়াতে আটক করে মুক্তিপণ আদায় করে বাংলাদেশ থেকে, যে কারণে শরীফ মানেই বাংলাদেশিদের কাছে একটি আতঙ্ক। বাংলাদেশিরা অবস্থান করছে কোথায় বা লিবিয়ার কোন এলাকায় থাকে, যে কিনা লিবিয়াতে কাজ করছে, সেও এই ধরনের মাফিয়া বা দালালদের সাথে যোগাযোগ করতে চায় না বা তাদেরকে ঠিকানা দিতে চায় না। যেহেতু বর্তমান লিবিয়াতে চলছে একটি অস্থির পরিস্থিতি, যেহেতু লিবিয়াতে নির্বাচিত কোনো সরকার নেই, আর যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দেশের মাফিয়ার সহযোগিতায় বিভিন্ন দেশের লোকজনকে আটক করে মুক্তিপণ আদায় করছে। আর এই ঘটনাটি বাংলাদেশিদের সাথে প্রতিনিয়তই ঘটে। এ কারণে এই শরীফ বর্তমান সময় বাংলাদেশিদের কাছে এক বিতর্কিত নাম। সেই সাথে শরীফের নামে বাংলাদেশে বেশ কিছু অভিযোগ এসেছে বা বেশ কিছু মামলা হয়েছে, যে কারণে শরীফের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও আটক করা হয়েছে। এছাড়া শরীফের বউ সে সময় অনেকটা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, যেটি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী শরীফের বউ দুবাইতে পালিয়ে গিয়েছিল। যদিও সেটি ৩ থেকে ৪ মাস আগের ঘটনা। এখন কি অবস্থা বা সর্বশেষ কি পরিস্থিতি, এটির কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তাছাড়া লিবিয়া থেকে ইতালি যাওয়ার ব্যাপার নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের জ্ঞাতার্থে বলছি, বর্তমান পরিস্থিতিতেও ভূমধ্যসাগরের ২টি এনজিও সংস্থা রয়েছে যারা শরণার্থী উদ্ধার করছে। আর সেই সাথে আপনারা আমাদের সাথে যদি যুক্ত থাকেন তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন যে অবৈধ পন্থা অবলম্বন করে লিবিয়া থেকে ইতালি বা তিউনিসিয়া থেকে ইতালির রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে। গতকাল আমরা যে ইনফরমেশনটি আপনাদেরকে দিয়েছিলাম, ২০২০ সাল, ২০২১ সাল, ২০২২ সাল এবং ২০২৩ সাল রানিং, প্রায় এই ৩ বছরের হিসেব অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী শুধুমাত্র জানুয়ারি মাসেই ইতালিতে প্রবেশ করেছে অবৈধভাবে। তার মানে ক্লিয়ার বুঝতে পারছেন যে ডানপন্থী সরকার যে জর্জা মেলোনি কঠোর কিছু বিধিনিষেধ দিয়েছে বা কঠোর দিক নির্দেশনা নিয়ে আসছে শরণার্থীদের বিরুদ্ধে, তার এসব বিধিনিষেধ বা এসব কঠোর অবস্থানও কোনো কাজ হচ্ছে না। শরণার্থীরা প্রতিনিয়তই প্রবেশ করছে ইতালিতে। যদিও জর্জা মেলোনি সরকার এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে বেশ কিছু নতুন আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গতকালের আপডেটে নিশ্চিত করেছে যে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে ইতালি সরকার নতুন যে ডিগ্রি জারি করেছে এটি সম্পূর্ণ অবৈধ। এনজিও সংস্থাগুলো ইতালির এ আইনের আওতায় পড়বে না। তার মানে এতে করে ক্লিয়ার হয়ে গেল যে ভূমধ্যসাগর থেকে শরণার্থীদেরকে আগের মতো করেই এনজিও সংস্থাগুলো উদ্ধার করতে পারবে এবং আগের মতো করেই উপকূলবর্তী দেশগুলিতে নামাতে পারবে। আর ইতালি সরকারের এই সিদ্ধান্ত আবারও ভেস্তে গেল। প্রসঙ্গত, ইতালীয় সরকার প্রতিনিয়তই বিভিন্ন কূটকৌশল ব্যবহার করে শরণার্থী প্রবেশ বাধা দেওয়া বা শরণার্থী আটকানোর মতো নির্দেশনা নিয়ে আসছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন আইনের কাছে বা ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর বিরোধিতার কারণে সেই আইনগুলো টিকছে না। প্রসঙ্গত, ইতালীয় সরকার নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না শরণার্থীদের ব্যাপারে, যেটি ইউরোপ
বা ইউর আইনের বিরুদ্ধে যাবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন আরও একটি সুখবর দিয়েছে শরণার্থীদের জন্য। তবে এই খবরটি আফগানিস্তানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সমস্ত নারী শরণার্থী, আফগানিস্তানের সকল নারী শরণার্থী ইউরোপের শরণার্থীর মর্যাদা পাবে, যেটি ইইউ অধিবেশনে গতকাল ঘোষণা করা হয়। তবে এটির সাথে যুক্ত করা হয় যে এই সম্মানটা নির্ভর করবে প্রতিটি দেশের উপর। প্রসঙ্গত আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী 2022 সালে প্রবেশ করেছে ইউরোপের বিভিন্ন দেশে। এদিকে ফ্রান্স ইতালির সীমান্তে আটক হয়েছে অভিবাসীরা। প্রসঙ্গত ফ্রান্স ইতালির সীমান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য। যে সকল শরণার্থী ইতালিতে থাকতে চায় না তারা ফ্রান্সে চলে যায় বা আদার ইউরোপের কান্ট্রিগুলিতে যায়, যেখানে তারা ফ্রান্স এবং ইতালির সীমান্তটি ব্যবহার করে। কিন্তু ফ্রান্স ইতালির সীমান্ত কঠোর অবস্থানে রয়েছে বর্তমানে, যেহেতু ডানপন্থী একটি সরকার গঠন করে ইতালিতে। আর এরপর থেকে ফ্রান্সের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে, যে কারণে ফ্রান্স ইতালি সীমান্তে রেকর্ড সংখ্যক পুলিশ মোতায়েন করে, যা আগে কখনো ইতালি এবং ফ্রান্স কর্তৃপক্ষ দেখেনি। আর এর জন্য দায়ী করা হয় জর্জা মেলোনির সরকারকে। ফ্রান্স ইতালি সীমান্তের কাছে অবস্থিত জৌসিয়ের এলাকা থেকে 8 জন অনিয়মিত অভিবাসী ও তাদের গাড়ির চালককে আটক করেছে ফ্রান্সের পুলিশ। 8 অভিবাসী সবাই আফ্রিকান দেশের বলেও এই রিপোর্টটিতে নিশ্চিত করা হয়েছে। আপনারা অবগত রয়েছেন যে প্রতিনিয়ত ঠিক ইতালি ফ্রান্স বর্ডার অতিক্রম করে শরণার্থীরা ফ্রান্সে প্রবেশ করে এবং সেখানে আশ্রয় আবন্ধন করে, সেখানে না হলে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, অথবা অনেক অভিবাসী বা শরণার্থী ফ্রান্সে আশ্রয় না পেলে পুনরায় আবার ইতালিতে ফিরে আসে। দর্শক, এদিকে বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে শিয়া আই সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে যে তারা তাদের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের যে শিয়া আই সিরিজের শিয়া ওয়াচ 3 ভূমধ্যসাগরে অবস্থান করছে শরণার্থী উদ্ধারের জন্য। প্রসঙ্গত শিয়া আইর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিল ইতালি, এবং শিয়া আই যেহেতু বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ রয়েছে, তাদের 1, 2, 3, 4, 5, 6 এই ধরনের, ইতালীয় সরকার প্রতিনিয়তই বিভিন্ন অভিযোগে আইনিভাবে এই উদ্ধারকারী জাহাজগুলোর বিরুদ্ধে অভিযোগ আনে, যে কারণে প্রায়শই আমরা দেখি যে তাদের জাহাজ আটকে থাকে ইতালির উপকূলে। সর্বশেষে শিয়া আই 4, শিয়া আই 3 দুটি জাহাজ নিয়ে তারা টুইট বার্তায় নিশ্চিত করেছে তারা উদ্ধার কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করছে ভূমধ্যসাগর থেকে আগের মতো করে শরণার্থী উদ্ধার করার জন্য। প্রসঙ্গত এনজিও সংস্থা রয়েছে প্রায় 20টির মতো, যারা ভূমধ্যসাগর, আটলান্টিক উপকূল বা এজিয়ান সাগরে শরণার্থী উদ্ধার করে। তার মধ্যে শিয়া আই সর্বোচ্চ বড় সংস্থা, যারা প্রতিনিয়ত ইতালীয় সরকারের বেঁধে দেওয়া বিভিন্ন আইনের সমালোচনা করে বা আইনিভাবে বিভিন্ন সিদ্ধান্তের জবাব দিয়ে থাকে। এটি নিঃসন্দেহে ভালো খবর যে শিয়া আই অবশেষে ভূমধ্যসাগরে আবারও শরণার্থী উদ্ধারের জন্য ফিরে এসেছে। বর্তমান পরিস্থিতিতে লিবিয়া বা তিউনিসিয়া থেকে যে সকল শরণার্থী গেমে অংশগ্রহণ করবে, এটি তাদের জন্য বিশাল একটি সুখবর। প্রসঙ্গত সে সাথে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্ত, যেখানে ইতালীয় সরকারের নতুন বিধিনিষেধগুলো কোনো এনজিও সংস্থার জন্যই কার্যকর হবে না। আলহামদুলিল্লাহ, পরিশেষে আইতামারি আবারও ভূমধ্যসাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে আইতামারি আজ থেকে কাজ শুরু করবে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করে। আইতামারি তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছে, আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছি ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধারের জন্য। প্রসঙ্গত আমরা মনে করি যে কোনো এনজিও সংস্থা ভূমধ্যসাগরের যদি না থাকে শরণার্থী উদ্ধারের জন্য, সেক্ষেত্রে ভূমধ্যসাগর একটি কবরস্থানে পরিণত হবে, যা আমরা মেনে নিতে পারি না। এদিকে আবারও আলোচনায় গ্রিস। প্রসঙ্গত 2020 সাল থেকে গ্রিস অনেক কাজ করছে যেটি শরণার্থী বিরোধী, যদিও গ্রিস সরকার প্রকাশ্যে সেটি অস্বীকার যায়। গ্রিস সরকারের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ আসে, যে অভিযোগের বিস্তারিত জানানো হয়েছে যে একজন নিউজ রিপোর্টারকে গ্রিস কর্তৃপক্ষ পুশব্যাক করেছে তুরস্কে। প্রসঙ্গত এই ফটোগ্রাফার বা নিউজ রিপোর্টারের বিরুদ্ধে শরণার্থী পাচারের অভিযোগ রয়েছে। সেই সাথে বর্তমান তুরস্কে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে আটক কেন্দ্র হস্তান্তর করা হয়েছে। এটি নিয়ে এনজিও সংস্থাগুলো গ্রিস সরকারের তীব্র প্রতিবাদ বা বিরোধিতা করেছে। প্রসঙ্গত গ্রিস সরকার সে টুইট বার্তায় নিশ্চিত করেছে 3টি নৌকা থেকে 171 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে।
স্প্যানিশ সমুদ্র উদ্ধারকারী সংস্থা সালভেন্টো মার্তিমো গত রাতে এই ৩টি নৌকা থেকে ১৭১ জন শরণার্থী উদ্ধারের রিপোর্টটি প্রকাশ করে। আফ্রিকান দেশ থেকে ছেড়ে আসা এই ৩টি নৌকা যথারীতি রাতের ১:২০ দুপুর ১:৩০ এবং সন্ধ্যা ৭:২৫ এই নৌকাগুলো গ্রহণ করে। তবে কোন দেশের শরণার্থী ছিল এই রিপোর্টে তা প্রকাশ করেনি। দর্শক, ঠিক এভাবেই বিভিন্ন সাগর পাড়ি দিয়ে শরণার্থীরা প্রতিনিয়তই ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। আর এই শরণার্থীরা ভিটেমাটি বিক্রি করে, ধার দেনা করে আরও উন্নত একটি ভবিষ্যৎ বা নিজের পরিবারকে আরও কিছু ভালো রাখার তাগিদে এই কাজগুলো করে যাচ্ছে। আর এই কাজ করতে গিয়ে প্রতিনিয়তই নৌকাডুবির ঘটনা ঘটছে, শরণার্থীদের মৃত্যু হচ্ছে, অনেক শরণার্থী নিখোঁজ থাকে। তারপরও থেমে নেই অবৈধভাবে বিভিন্ন দেশে যাওয়ার এই প্রচেষ্টা, বিশেষ করে ইউরোপ বা আমেরিকা। সারা পৃথিবীর যেখানেই যে সকল শরণার্থী আটক রয়েছে, সবাই তাদের স্বপ্নে এবং তাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারুক, এটি হচ্ছে আমাদের একমাত্র কামনা। তাজা খবরের সাথে যুক্ত থেকে প্রতিদিন শরণার্থীদের তাজা আপডেটগুলো জেনে নিন। আমাদেরকে সাপোর্ট করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। আর যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে দেখছেন ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে।